বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে লাগাতার আক্রমণের ঘটনা ঘটেছে, আর সেই হামলা ঠেকাতে ও সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও উঠছে অভিযোগ। আর শুধু তাই নয়, ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকি, আর্থিক তছরূপ সহ বেশ কিছু অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ফেসবুক পেজ এ-টিম এর পক্ষ থেকে একটি রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হলো। সেই রিপোর্টে লেখা হয়েছে ইউনূসের বিতর্কিত ইতিহাস। বাবার হাত ধরে পাকিস্তান প্রীতির শুরু 1947 সালের 13ই অগস্ট চট্টগ্রাম নগরীর বক্সিরহাট এলাকার রাস্তাঘাট ও সব বাড়িঘরে পাকিস্তানের চাঁদ তারকাখচিত পতাকা ও সাদা সবুজ ফেস্টুন উঠছে। রাজনৈতিক বক্তব্য ও হাজার হাজার এলাকাবাসীর পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। মধ্যরাতের আগেই 20 নম্বর বক্সিরহাটের দোতলা বাড়ির ছাদ থেকে আতশবাজি পোড়ানো হয়। বাড়ির কর্তা দুলা মিয়া সওদাগর ছিলেন মুসলিম লীগ ন্যাশনাল গার্ডের সদস্য। পাকিস্তান সৃষ্টির আনন্দে গর্ব ভরে সেই বাহিনীর উর্দি পরে নিলেন। এরপর জিন্না টুপিটা পরে তার ছোট ছেলে মেয়েদের নিয়ে রাস্তায় নামেন। ঠিক 12টায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরক্ষণেই বিদ্যুৎ আসে নতুন এক দেশে। ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তানে অংশ হয়ে যায় চট্টগ্রাম। পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয় পুরো শহর। মুহুর্মুহুর আতশবাজিতে উজ্জ্বল হয় রাতের আকাশ। স্বর্ণের কারিগর এবং পাকিস্তান মুভমেন্টের অন্যতম সমর্থক দুলা মিয়ার ছেলেরা ভারত বিভাগ ও পাকিস্তান সৃষ্টির পক্ষে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। 7 বছর বয়সী মোহাম্মদ ইউনূসের জন্য এটি ছিল গর্বের একটি মুহূর্ত, যা শিরায় শিরায় অনুভব করছিল। তার স্বপ্ন ও আশা সেদিন পূরণ হয়। ইউনূস ছাড়াও সেই রাতে দুলা মিয়া তার 10 বছর বয়সী বড় ছেলে সালাম, 2 বছরের ইব্রাহিম ও কোলের শিশু টুনুকে নিয়ে রাস্তায় নেমেছিলেন। সালাম ছিল ইউনূসের খেলার সাথী, বই পড়ার সঙ্গে ও রাজনৈতিক বিষয়ের তথ্যদাতা। সালাম যখন তার বন্ধুদের সঙ্গে পতাকা নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিত, ইউনূসের তখন হিংসা হতো। 2 বছরের ইব্রাহিম তখন মাত্র কথা বলা শিখছে। সেও নাকি সাদা চিনিকে জিন্না চিনি এবং লাল চিনিকে গান্ধী চিনি বলতো। তাদের মা সুফিয়া খাতুন বাচ্চাদেরকে প্রতিদিন সন্ধ্যায় জিন্না, গান্ধী ও লর্ড মাউন্টব্যাটেনের সম্পর্কে গল্প বলতেন। এইভাবে বাচ্চারা সবাই পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করা শুরু করে। প্রতি বছর মহরম আসলে মায়ের কাছেই কারবালা প্রান্তরের রক্তাক্ত ইতিহাস শুনত ছোট্ট ইউনূস। 1998 সালে প্রকাশিত ব্যাংকার টু দ্য পুয়ার বইয়ে ইউনূস লেখেন, তার বাবা দুলা মিয়ার কিছু হিন্দু বন্ধু ও সহকর্মী ছিলেন, যেমন ডাক্তার বণিক, নিশি আঙ্কেল, নিবারণ আঙ্কেল ও প্রফুল্ল আঙ্কেল। কিন্তু শিশু ইউনূস জানত ভারতের সংখ্যালঘু মুসলমানদের হিন্দুদের প্রতি অনেক অভিযোগ এবং অবিশ্বাস ছিল। সে পত্রিকায় পড়েছিল ও রেডিওতে শুনেছিল যে ভারত হিন্দু ও মুসলমানদের মধ্যে সংহিতা হতো। তবে চট্টগ্রাম, তার প্রভাব সামান্যই দেখা যেত চট্টগ্রামে। দুলা মিয়া আজীবন একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন এবং 3 বার মক্কায় হজ করতে গিয়েছিলেন। তিনি সব সময় সাদা পাজামা, পাঞ্জাবি, টুপি ও স্যান্ডেল পরতেন। 4 কোনা ফ্রেমের চশমা ও সাদা দাড়িতে তাকে একজন বুদ্ধিজীবীর মতো দেখাতো। কিন্তু তিনি কখনোই বইয়ের পোকা ছিলেন না, কারণ তিনি স্কুল পাস করতে পারেননি। ব্যবসার দিকেই তার বেশি ঝোঁক ছিল। তার আর 2টি গুরুত্বপূর্ণ কাজ ছিল মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া ও পরিবারের দিকে সময় দেওয়া। তিনি সন্তানদের পড়াশোনার খোঁজ নিতেন, কিন্তু খুব কড়া শাস্তি দিতেন না। দেখতেন তারা বই নিয়ে বসেছে কিনা। শব্দ করে পড়লে তিনি খুশি হতেন, বাহবা দিতেন। ছোটবেলায় পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার স্বর্ণের ব্যবসার সময় দিতেন বড় ছেলে দুলা মিয়া। সে সময় হিন্দুরাই মূলত স্বর্ণকারের ব্যবসা করত। তবে দুলা মিয়া অল্প সময়ে এই ব্যবসায় সফল হন এবং এলাকার সব মুসলমানদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। দোকান চালানোর পাশাপাশি তিনি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্বর্ণ কেনাবেচা ও সুদের টাকা ধার দেওয়ার ব্যবসাও করতেন। সোনাপট্টির সেই দোতলা বাড়িতে এই দম্পতি ও তাদের 9 সন্তান বসবাস করত। অপর 5 জন সন্তান অল্প বয়সে মারা যায়। বড় মেয়ে মুমতাজের পর জন্ম হয় সালাম, ইউনূস, ইব্রাহিম, টুনু, আয়ুব, আজম, জাহাঙ্গীর ও মইনুরের। নিচতলায় ছিল স্বর্ণের দোকান আর দোতলায় ছিল 4টি রুম ও রান্নাঘর।
এর মধ্যে 3টি ঘরের নাম ছিল মায়ের ঘর, রেডিও ঘর ও বড় ঘর। আরেকটি ঘরে 3 বেলা সবাই একসঙ্গে খাবার খেতেন। আর বড় ঘরে বাচ্চারা ঘুমাতো, তারা খেলাধুলো করত ছাদে। ইউনুসের মা সুফিয়া খাতুন তার স্বামীর দোকানের কাজেও সাহায্য করতেন। স্বর্ণের কানের দুল ও গলার হারের সঙ্গে ভেলভেট, উল ও রিবন দিয়ে কাজ করতেন। এই কাজ করে তিনি যা আয় করতেন সেটা দিয়ে তিনি আত্মীয় ও প্রতিবেশীদের সাহায্য করতেন। ইউনুসের বয়স যখন 9, তখন তার মায়ের মানসিক সমস্যা দেখা দেয়। তিনি অস্বাভাবিক আচরণ করেন, অসংলগ্ন কথা বলা শুরু করেন, সন্তান ও প্রতিবেশীদের সঙ্গে চিৎকার চেঁচামেচি ও গালিগালাজ করতেন। এমনকি তিনি মৃত ব্যক্তি ও কল্পিত শত্রুদেরকেও তিরস্কার করতেন এবং সহিংস আচরণ করতেন। তাকে শান্ত করতেন দুলা মিয়া ও ইউনুস, যেন ছোট ভাই বোনদেরকে তিনি শারীরিকভাবে আহত না করেন। তার চিকিৎসার জন্য দুলা মিয়া ডাক্তার দেখান ও পরীক্ষা নিরীক্ষা করান, কিন্তু কেউ রোগটি ধরতে পারেনি। সুফিয়া খাতুনের মা ও 2 বোনের একই ধরনের মানসিক সমস্যা ছিল, তবে তার সন্তানদের কারোর সেরকম সমস্যা হয়নি বলে নিজের বইয়ে উল্লেখ করেন ইউনুস। হতাশা হয়ে এক পর্যায়ে দুলা মিয়া তন্ত্রমন্ত্র, তাবিজ, কবজ, নানা কুসংস্কার, এমনকি সম্মোহনের দিকেও ঝুঁকলেন। তবে তাতে কাজ হয়নি। এক পর্যায়ে একজন ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেন এবং তিনি ধীরে ধীরে আফিমে আসক্ত হয়ে পড়েন। বিয়ের 52 বছরের মাথায় অসুস্থ অবস্থাতেই 1982 সালে তিনি মারা যান। ইউনুসের পড়াশোনায় হাতেখড়ি হয় লামার বাজার প্রাথমিক বিদ্যালয়, যেখানে সোনাপট্টির সব ছেলেরা পড়ত। সেখানে ছাত্র শিক্ষক সবাই চট্টগ্রামের ভাষায় কথা বলতো। এমনকি তার হাই স্কুলেও ছেলে মেয়েদের সহশিক্ষা ছিল না। তবে স্কুলে নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান ও কবিতা পড়ানো হতো। 3 বছরের বড় ভাই সালাম ছিল ইউনুসের সেরা সঙ্গী। তারা একসঙ্গে ঘুরে ওড়াতো, গোয়েন্দা থ্রিলার বই সংগ্রহ করে পড়ত এবং প্রতিবেশী ডাক্তার বণিকের বাসায় গিয়ে পত্রিকা ও ম্যাগাজিন পড়ত। 12 বছর বয়সে প্রথম রহস্য গল্প লিখে ফেলেন ইউনুস। বই পড়ার নেশার কারণে সালাম ও ইউনুস কখনোই বই কিনত বা ধার করত, এমনকি চুরি করত। যেমন কলকাতা থেকে প্রকাশিত শুকতারা ম্যাগাজিন তাদের প্রিয় ছিল। একবার একটি প্রতিযোগিতায় বিজয়ীদের বিনামূল্যে সেই ম্যাগাজিন দেওয়া হলো। সেখানে উল্লেখিত বিজয়ীদের মধ্যে থেকে একটি নাম বাছাই করে সম্পাদককে চিঠি লেখে ছোট্ট ইউনুস। নিজেকে সেই বিজয়ী দাবি করে সে লেখে তার বাসার ঠিকানা পরিবর্তন হয়েছে। পরবর্তী সৌজন্য সংখ্যা যেন বক্সিরহাটের ঠিকানায় পাঠানো হয়। বাবার চোখ ফাঁকি দিতে নিজের বাসার ঠিকানা না দিয়ে পাশের বাসার নাম্বার লিখেছিলেন তিনি। এরপর প্রতি মাসে সেই সৌজন্য সংখ্যার জন্য সে অপেক্ষা করত। হাই স্কুলে পড়ার সময় মাসিক বৃত্তি পেয়েছিলেন তিনি, তবে সেই টাকা দিয়ে তার হাত খরচ উঠত না। ফলে ব্যস্ততার সময় দুলা মিয়া কখনো তাকে দোকানে বসতে বললে বাবার সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে ইউনুস ক্যাশ বাক্স থেকে টাকা পয়সা সরিয়ে ফেলত। তার বাবা কোনোদিনও সেই চুরি ধরতে পারেনি। চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে পড়ার সময় ইউনুস ও তার এক বন্ধু একজন শিল্পীর কাছ থেকে ছবি আঁকা শিখেছিলেন। তবে বাসায় ছবি আঁকার সব জিনিস লুকিয়ে রাখতে হতো, কেননা তার বাবা ইসলামিক নিয়ম অনুসারে মানুষের অবয়ব আঁকার সমর্থন করতেন না। তবে তার ছবি আঁকার প্রশংসা করে কয়েকজন আত্মীয় তাকে অনুপ্রেরণা যোগাতেন। এছাড়া সালাম ও ইউনুস ডাক টিকিটে সংগ্রহ করত। সে সময় স্কাউটে যোগ দিয়ে 1953 সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় বয় স্কাউট জাম্বুরিতে অংশ নিতে ট্রেনে করে পাকিস্তান যাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। 13 বছর বয়সী ইউনুস। এরপর 1955 সালে কানাডা এবং 1959 জাপান ও ফিলিপাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে 1962 থেকে 65 পর্যন্ত চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করার সময় ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসায় যুক্ত হন। 1969 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে আমেরিকায় যান। মুক্তিযুদ্ধ শুরু হলে 31 বছর বয়সী ইউনুস আমেরিকার অন্যান্য বাঙালিদের সঙ্গে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি ও শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য পূর্ব পাকিস্তানের সাবেক দূতাবাস কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র সবাই ক্যাম্পেইন করেছিল। তাদের মধ্যে ডক্টর ইফার খান, এনায়েত করিম, এস.এ. করিম, এম.এ. মুহিত, জিল্লুর রহমান খান, ডক্টর মহসিনের সিদ্দিক, ডক্টর খন্দকার মোহাম্মদ আলমগীর, ডক্টর শামসুল বারি ও ডক্টর হাসান চৌধুরী অন্যতম। তারা বেশ কয়েকটি সংগঠন তৈরি করে র্যালি ও কনসার্ট আয়োজন করে এবং বাংলাদেশ নিউজ লেটার নামের পত্রিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করে। 1972 সালে স্বাধীন দেশে ফিরে পরিকল্পনা কমিশনে
উপপরিচালক হিসেবে কাজ শুরু করলেও কয়েক মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। সদ্য স্বাধীন দেশ পুনর্গঠন ও দারিদ্র্য দূরীকরণে নানা ফর্মুলা নিয়ে কাজ করেন। তবে তার কোন কাজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৎকালীন সরকারের সঙ্গে অংশ নেননি। 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর খুনি সেনা অফিসারদের সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করেছিল ইউনূস। ফলে দ্রুতই সেনা শাসক জেনারেল জিয়ার আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। 1978 সালে তার নবযুগ তেভাগা খামার প্রকল্পের জন্য প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পান এবং 1981 সালে সরকারের জনসংখ্যা নীতি সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হন। জেনারেল এরশাদের আমলে মুহিত মন্ত্রী হলে তার সহযোগিতায় ক্ষুদ্র ঋণ দানকারী গ্রামীণ ব্যাংক প্রকল্পকে আলাদা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করেন 1983 সালে। এই আমলেও ইউনূসকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার কমিটিতে চেয়ারম্যান ও সদস্য হিসেবে যুক্ত করে সেনা শাসক এরশাদ। এসবের ফলে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইউনূস 1984 সালে রামন ম্যাকসাইট পুরস্কার, 1985 সালে কেন্দ্রীয় ব্যাংক পুরস্কার, 1987 সালে স্বাধীনতা দিবস পুরস্কার এবং 1989 সালে আগা খান পুরস্কার পান। তখন তিনি বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন এবং বিদেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বাড়াতে কাজ করেন। এছাড়া সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ব্যবসা চালু করেন। 1996 সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং 2007 থেকে 2008 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পেছনে আমেরিকার এজেন্ট হিসেবে মূলত তিনি কলকাঠি নাড়েন। এই কাজে তাকে যোগ্য করে গড়ে তোলার জন্য আমেরিকার সুপারিশে 2006 সালে ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এসবের কারণে অনিয়মের মাধ্যমে ব্যাংকের তহবিল তছরূপ করতে তাকে বাধা দেয়নি কেউ। আওয়ামী লীগকে দুর্বল করা ও রাজাকার জিহাদিদের পুনর্বাসনের নামে দেশ ধ্বংসের পায়তারা করেছিল ইউনূস। কিন্তু জনরোষের কারণে নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য হয় আমেরিকার সেই পাপেটরা। 2011 সালে গ্রামীণ ব্যাংকের অপকর্ম অনিয়ম প্রকাশিত হওয়া শুরু হলে ইউনূস হিলারির সাহায্য চায় এবং একটি মাস্টার প্ল্যান তৈরি করেন। 2013 থেকে 2014 সালে ফাঁস হওয়া অডিও ক্লিপে জানা যায় তিনি কিভাবে বিএনপি ও অন্যান্য আওয়ামী বিরোধী দলগুলোর সঙ্গে সরাসরি যুক্ত থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। 13 বছর পর সফল হয় হিলারি ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইন। মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, হিন্দু সহ অমুসলিম নাগরিক ও ভারতের প্রতি তার ঘৃণা, রাগ ও অশ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটছে জুলাই আন্দোলন চলাকালীন সময় থেকেই। 5 আগস্ট সরকার পতনের জন্য রাজাকার ও জিহাদিদের উপর নির্ভরতা থাকায় আস্তে আস্তে প্রধান উপদেষ্টা ইউনূসের আসল চেহারা প্রকাশিত হচ্ছে। রিসেট বাটন পুশ করার মানেটা সে এক এক করে সামনে আনছে। আন্দোলনকারীদের দায়মুক্তির অধ্যাদেশ জারি করা ছাড়াও 10ই ডিসেম্বর জয় বাংলা স্লোগান বাতিল, 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেওয়া এবং 7ই মার্চ জাতীয় শোক দিবস ও সংবিধান দিবস বাতিলের জন্য বিচার বিভাগকে নগ্নভাবে ব্যবহার করছে। এসবই তার পাকিস্তান প্রীতির অনন্য নিদর্শন। এটিএমের এই পোস্টকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। পোস্টের নিচের কমেন্টে বক্সে আসতে শুরু করেছে একের পর এক কমেন্ট। এই পোস্ট ইউনূসের মুখোশ খুলে গেল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে।